সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটেই নয়, গ্লোবালি কিন্তু ক্যান্সার রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার শেখ ফরিদ আহমেদ 1966 সালের ফেব্রুয়ারি মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FRCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে হেড অফ ব্রেস্ট ইউনিট প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। স্যার, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতে চাই যে এটার আর্লি ডিটেকশনটা আসলে কি কি হতে পারে? বাইরের 26টা দেশে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট চালু আছে, যেটা হচ্ছে পপুলেশন বেসড। একটা সার্টেন এজের পর থেকে রেগুলারলি ইনভাইট করা হয় একটা সার্টেন এরিয়ার যতগুলো ফিমেল রয়েছে, এবং তাদেরকে কাউকে 1 বছর বা কোনো দেশে 2-3 বছর পর পর ইনভাইট করা হয় ব্রেস্টের এক্সরে বা ম্যামোগ্রাফি। এবং সেটার মাধ্যমে কী হচ্ছে, ফর এক্সাম্পল ইংল্যান্ডে আমরা গত 30 বছরে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যু ঝুঁকি 30 ভাগ কমিয়ে ফেলেছি, কারণ ম্যামোগ্রামের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সারকে হাতে পাওয়ার আগে পেয়ে যাচ্ছি এবং ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে যাচ্ছে। এই কারণে আর্লি ক্যান্সারের সার্ভাইভাল কিন্তু 92 to 98%। এটা হলো স্ক্রিনিং পারপাস। এছাড়া সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যে হাত দিয়ে যদি আমরা মাসে একবার মাসিকের 7 দিন বা 10 দিন পরে জাস্ট হাতের অংশটা দিয়ে যদি নিজের চেস্টটাকে একটু পরীক্ষা করে দেখি এবং কোনো ধরনের চাকা বা কোনো আকৃতিগত কোনো পরিবর্তন বা নিপলটা ভিতরে ঢুকে গেছে, চামড়া ভিতরে ঢুকে গেছে, চামড়াটা মোটা হয়ে গেছে, ব্রেস্ট ভারী হয়ে গেছে যেটা আগে ছিল না, যে কোনো ধরনের পরিবর্তন, ইভেন বগলে একটা গোটা নিয়ে আসলো, ব্রেস্ট হতে কিছু নেই, বগলে একটা শক্ত চাকা, এগুলো সব কিছুই কিন্তু সিগনিফাই করে দেয়ার মাস্ট বি সামথিং, হয়তো কোনো খারাপ কিছু হয়তো ব্রেস্টে হচ্ছে, প্রবাবলি ব্রেস্ট ক্যান্সার। এক্ষেত্রে আসলে কোনো ডিফারেন্সিয়েট করা যায় কিনা যে ইউকেতে এই ধরনের প্র্যাকটিস করা হয় বা বাংলাদেশে এই ধরনের প্র্যাকটিস রয়েছে যেটির মাধ্যমে আমরা আর্লি ডিটেকশনটা করে থাকি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে? ওখানে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনগুলো সব অ্যাভেলেবল, ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি রয়েছে, ওখানে প্রতিটা ক্যান্সার পেশেন্টের ডাটা রয়েছে। সো আমরা কী করে প্ল্যান করতে পারি কীভাবে আমরা আমাদের এই পপুলেশনকে ওই আর্লি ডিটেকশন বা অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান করা যায়, এই প্ল্যানিংগুলো ওয়েল এস্টাবলিশ ওইসব দেশে। আমাদের দেশে আনফর্চুনেটলি স্বাধীনতার অনেকগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু এখন আমাদের একটা ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি, সমস্ত ক্যান্সার ইনফরমেশন সেন্ট্রালাইজ ওয়েতে ওইভাবে গড়ে ওঠেনি। আমার মনে হচ্ছে এখন সময় এসছে, ইনশাল্লাহ এখন তো আমাদের সম্ভব, আমরা এটা ডেভেলপ করব। এটা আমাদের একদম প্রাথমিক পর্যায়ের ইনফরমেশন, এটা ছাড়া কিছু করা যাবে না যে আমরা কোন দিকে আগাবো। ফর এক্সাম্পল বিলাতে কী হয়, ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে 45-47 থেকে ক্যান্সার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর আমার বাংলাদেশে আমাদের ডেটা নেই, কিন্তু আমার ব্রেস্ট সেন্টারে প্রায় 1700টা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট রয়েছে। সেখানে আমরা এজ ভেরিয়েশন ডিটেক্ট করে দেখেছি যে ইয়াঙ্গার এজ কম্পেয়ারিং টু ব্রিটিশ অর ইউরোপিয়ান পপুলেশন, তাদের বাংলাদেশে আর্লি ডায়াগনোসিস হচ্ছে। তাহলে ওই দেশে যেভাবে আমরা স্ক্রিনিং করছি 47 থেকে, বাংলাদেশে এটা করতে গেলে অর্ধেক রোগী মারা যাবে আমাদের কাছে আসার আগেই। সুতরাং এই জিনিসগুলোকে করতে গেলে ওই বিদেশের আলোকে ইনফরমেশনগুলো নিয়ে আমাদের দেশের মতো করে একটু মডিফাই করতে হবে। এর ক্ষেত্রে কী কী অবস্টেকলস রয়েছে বলে আপনার কাছে মনে হয়? ওয়েল, টু বিগিন উইথ ফান্ডিং, ইংল্যান্ডে টোটাল জিডিপির 12%-এর বেশি হেলথ সেক্টরে ইউজ করা হয় এবং সেটাকে প্রপারলি ব্যবহার করা হয় বিভিন্ন সেক্টরে। বাংলাদেশে 0.65%, মানে 1%ও না, জিডিপির ইউজ করা হচ্ছে হেলথ সেক্টরে। এখন আমি যেটা প্রায়শই বলি যে গামছার কেনার টাকা দিয়ে স্যুট তো 3 পিস বানানো যাবে না। সো আমরা যতই চেষ্টা করি না কেন ওই লেভেলে যেতে পারবো না। সো ফান্ডিং অবশ্যই ইম্পর্টেন্ট, বাট সেকেন্ডলি সেই ফান্ডিংটা আবার অ্যাপ্রোপ্রিয়েট ইউটিলাইজ করার এক্সপার্টিস ক্যাপাসিটি থাকতে হবে এবং সেটা বিল্ডও করতে হবে। এর পাশাপাশি দুর্নীতির হারটা যতটুকু নিম্নে নামানো যায়, হেলথ সেক্টরও এই ব্যাপারটা স্ট্রিক্ট মনিটরিং করা, সো ট্রু অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলো না থাকলে হবে না। তবে এখন তো সময় পরিবর্তন হয়েছে, আমরা যারা বিদেশ থেকে এসে দেশের উন্নতিতে যার এক্সপার্টিস রয়েছে যে কাজ করতে চাচ্ছি, এখন হয়তো সেই সুযোগটা মিলবে।
সুতরাং এই মুহূর্তে আমি নিজেকে আমরা বেসিসে দিতে পারছি না। আমি আমার ব্যক্তিগত পর্যায়ে যেটা পারছি, আমি কিছু স্কিল মেডিকেল ওয়ার্কফোর্স তৈরি করছি, কিছু সার্জন আমার সাথে কাজ করে কাজ শিখছে। আমি আমার লেভেলে ওয়ার্কশপ, বিভিন্ন মিটিং, কনফারেন্স এগুলোতে অ্যাটেন্ড করে আপ টু ডেট নলেজগুলো শেয়ার করার চেষ্টা করছি। বিভিন্ন মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব এইসব জায়গায় ছোটো ছোটো ব্রেস্ট ডিজিজ রিলেটেড অ্যাওয়ারনেস, সচেতনতামূলক বিভিন্ন তথ্যগুলো ছোটো ছোটো ভিডিও করে সাধারণ মানুষের জন্য দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। আর ভবিষ্যতে, ওদের ভবিষ্যতে যদি হয়তো আল্লাহ চায় আমার সুযোগ পাই আমি, তাহলে সেটা আমি আরও স্ট্রাকচার ওয়েতে যে পোস্ট গ্রাজুয়েট সেন্টারগুলিতে আমি সেখানে ইনভলভ হবো এডুকেশন ট্রেনিংয়ের প্রপার ডেভেলপমেন্টে। কারণ এতদিন সবই ঠিক আছে, কিন্তু কাগজে কলমে অনেক কিছুই আছে, কিন্তু রিয়েল লাইফে দেখা যাচ্ছে যে এক্সপার্টিসের ঘাটতিতে রয়ে গিয়েছে। তো সময়ের সেই পরিবর্তনগুলো এনে আমরা ফুলি ট্রেন প্রপার ওয়ার্কফোর্স যদি তৈরি করতে পারি সব লেভেলে, ইট উইল হেল্প। স্যার, ব্রেস্ট ক্যান্সার হবার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে যদি বাংলাদেশের প্রেক্ষাপট আমরা চিন্তা করি, কিছু মিসকনসেপশন রয়েছে, সেই কুসংস্কারগুলো আসলে কি কি? ওয়েল, ফার্স্ট অফ অল সবাই ভাবে আমার হবে না, কিন্তু রিয়েলিটি হচ্ছে বিলাতেই 7টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। আর বিগত দশকে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্স বেড়েছে 26 থেকে 30%, ইজ ভেরি অ্যালার্মিং। এবং অ্যাট দ্য সেম টাইম ইয়াং পেশেন্টদেরও ক্যান্সারের বাংলাদেশে হার অনেক বেড়ে গেছে, বেসড অন দ্য ডাটা আমার কাছে যেটা রয়েছে। তো বিভিন্ন মিথের মধ্যে রয়েছে যে আমি এরকম শুনি যে ব্রা পড়লে নাকি ব্রেস্ট ক্যান্সার হয়, সম্পূর্ণ ভুল ধারণা। এরকম ব্রেস্ট ফেলে দিলে কোনো ঝামেলা থাকলো না, ব্রেস্ট রেখে শুধু ক্যান্সার এবং আশেপাশে টিস্যু কেটে বগলের সার্জারি করে বাকি চিকিৎসা দিলে অনেক ঝুঁকি রয়ে যায়। এই ধরনের কথাগুলো বলে ছোটোখাটো ক্যান্সারের ক্ষেত্রে আমরা ব্রেস্ট ফেলে দিচ্ছি আমাদের দেশে, এবং সেটা এফেক্ট করছে 3ভাবে আমাদের দেশের মায়েদের। একটা হচ্ছে তাদের ম্যাস্টেক্টমি বা ব্রেস্ট ফেলে দেওয়ার কারণে ব্রেস্ট ক্যান্সারটা ফেরত আসছে তাড়াতাড়ি, তারা মারা যাচ্ছেন তাড়াতাড়ি, এবং কোয়ালিটি অফ লাইফ যেটা শারীরিক, মানসিক এবং দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো তো বেড়েই যায়। ঠিক উল্টো করে ধরলে ব্রেস্ট কনজিউমিং সার্জারি যদি আমরা করতে পারি, তাহলে সার্ভাইভালটা বেটার, ক্যান্সার ফেরত আসার চান্সও কম, অ্যান্ড বেটার কোয়ালিটি অফ লাইফ। এই যে মিথগুলো যে যেখানে যাই, ইভেন আমাদের ডক্টরদের মধ্যে এই মিথ রয়েছে, সাধারণ মানুষের মধ্যে আছেই, যে ক্যান্সার মানে ফেলে দিতে হবে, ব্রেস্ট ক্যান্সার মানে কেমোথেরাপি দিতে হবে, এই ধরনের কোনো কথাই নাই। এটিকে আসলে ডিপেন্ড করে যে সেই ব্রেস্ট ক্যান্সারটা আসলে কোন স্টেজে ডায়াগনোসিস হয়েছে, প্রাথমিক অবস্থায় নাকি সেকেন্ড স্টেজে নাকি থার্ড স্টেজে, এটার উপর কি ডিপেন্ড করে যে তার ব্রেস্ট ফেলে দেওয়ার দরকার আছে কি নেই? শুধু স্টেজের উপর নির্ভর করে না, আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। ক্যান্সার কতগুলো, এমন হতে পারে স্টেজ 0, লাইক ডিসিআইস, ডাক্তার কার্সিনোমা ইন সিটু যেটা আমরা বলি, সেটা কিন্তু স্টেজ 0, কিন্তু ব্রেস্ট ফেলে দেওয়া লাগবে। কারণ দেখা গেল ম্যামোগ্রাম করে ওয়াইড স্প্রেড মাইক্রোক্যাসিফিকেশন, ছোটো ছোটো ক্যালসিয়াম ডট পাচ্ছি, বাপসি করে দেখা গেলো পুরো ব্রেস্টটাই ডিসিএস হয়েছে, কিন্তু হাতে কিছু পাওয়া যাচ্ছে না। এবং এই জন্য যে ওই যে মিথের মধ্যে একটা এক্সাম্পল, যে আমাকে যে একটা ব্রেস্টের চাকা নিয়ে আসতে হবে, ইটস নট লাইক দ্যাট। আর আমাদের দেশে ম্যামোগ্রাম কেন যেন 35 থেকে করছেই না, বা ইভেন ক্যান্সার হওয়ার পরে শুধু আল্ট্রাসাউন্ড, এফএনএসির উপরে চিকিৎসা দিয়ে দিচ্ছে। তো প্রবলেমটা হচ্ছে যে ওই স্টেজের উপরে যদি হতো, যেমন স্টেজ 0 ডিসিআইএস, আমি তো মাস্টেক্টমি করার কোনো উপায় থাকবে না, কারণ এটা ওয়াইড স্প্রেড এরিয়া। ইনভেসিভ ক্যান্সারও যদি হয়, অনেকগুলো ছোটো ছোটো ক্যান্সার 4-5টা বা 2টা বা 3টার বেশি থাকে, সেখানেও কিন্তু ব্রেস্ট ফেলতে হবে। অথবা ঘুরায় বলি স্টেজ 3, সেখানে ক্যান্সারটা অনেক বড়, বগলের নোট ছিল, কিন্তু তাকে আগে নিয়ারজিভেন কিউমো বা সার্জারি কিউমো দিয়ে টিউমারটাকে এতই ছোটো করা হলো যে হাতেই পাওয়া যাচ্ছে না। সেখানে আমরা মার্কেট ক্লিপ দিয়ে দিচ্ছি, যে টেকনোলজিগুলো আমি বাংলাদেশে এনেছি 7 বছর হলো, তাতে কী হচ্ছে আমরা ব্রেস্ট ফেলার হাত থেকে বেঁচে যাচ্ছি। তার মানে হচ্ছে শুধু স্টেজ যত বাড়তে থাকবে, তার মানে এই না যে আমাকে ব্রেস্ট ফেলে দিতে হবে, এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সবসময় যে টিউমার নিয়েই পেশেন্টরা প্রেজেন্ট হবে বা তার ক্যান্সার হবে তা কিন্তু নয়, টিউমার ছাড়াও অনেক সময় অনেক ধরনের সাইন সিমটম থাকে। সবসময় যে আসলে টিউমার নিয়ে রোগীরা ব্রেস্ট ক্যান্সারের ওই সাইন সিমটম নিয়ে আসে তা কিন্তু না, আরও অনেক ধরনের সিমটম রয়েছে, সেগুলো আসলে কী কী? এমন হতে পারে নিপল দিয়ে একটু পানি পড়ছে বা রক্ত পড়ছে, বা নিপলটা ভিতরে ঢুকে গেছে, টাচ করে বাইরে আসছে না, চামড়াটা মোটা হয়ে গেছে, বা ব্রেস্টে সিম্পলি একটা চাকা নিয়ে আসলো এবং সেটা 7 দিন বা 2 সপ্তাহ ওয়েট করার পর দেখা যাচ্ছে ছোটো হয়ে যায়নি, এগুলো হতে পারে। অথবা যারা একটু দেরি করে আসছে, হয়তো বগলে অনেক বড় বড় চাকা থাকতে পারে, মানে ক্যান্সারটা ব্রেস্টের থেকে বগলে ছড়িয়েছে। আর যারা আরও দেরি করে আসে, ক্যান্সারটা লিভারে ছড়িয়েছে, হয়তো জন্ডিস নিয়ে আসলো,
ফুসফুসে চলে গেছে, শ্বাসকষ্ট, কাশি, ওগুলো হচ্ছে শেষ পর্যায়ে। বা হাড্ডিগুটিতে ক্যান্সার ছড়িয়ে গেছে, সেখানে হাড্ডিগুটি গায়ে বিভিন্ন জায়গায় ব্যথা হবে। তার মানে এই না যে ব্যথা হওয়া মানেই যে ক্যান্সারের জন্য হয়েছে, অথবা জন্ডিস হওয়া মানেই যে এটা ক্যান্সার অ্যাডভান্স স্টেজে। এটা ডিপেন্ড করছে কে কীভাবে আসছে। তবে আমরা চাবো না যে একটা পেশেন্ট বাংলাদেশে হোক, যে দেশে হোক, ওই পর্যায়ে আসুক, শেষ পর্যায়ে। একেবারে প্রাথমিক পর্যায়ে আসলে কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে 92 থেকে 98% চান্স রয়েছে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার। এই ব্রেস্ট ক্যান্সারকে আসলে প্রিভেন্ট করার জন্য কত বয়স আমরা আসলে স্ক্রিনিং প্রোগ্রামটা চালু করতে পারি? আচ্ছা, প্রথমে আমি একটু ছোট করে বলতে চাই, প্রিভেন্ট করা আসলে যাওয়া খুব মুশকিল, কিন্তু আর্লি ডিটেকশনটা কি। রিয়েলিটি হচ্ছে মেয়েদের ওভারি রয়েছে, ওভারি থেকে হরমোন বেরোচ্ছে, এবং সেই হরমোন যেটা ইস্ট্রোজেন, যেটা জন্ম নিয়ন্ত্রণে বর্ধিত পাওয়া যায়, সেই ইস্ট্রোজেনের লোডটা যত বেশি থাকবে শরীরে, ব্রেস্ট টিস্যুর উপর সেটা এফেক্ট করে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে। সো ন্যাচারালি ক্যান্সারের ঝুঁকি তো বেড়েই যাচ্ছে, কিন্তু এই ক্যান্সারটা যেরকম ইংল্যান্ডে 7টা মেয়ের একজনের ক্যান্সার হচ্ছে, এটাকে যদি আমরা প্রাথমিক পর্যায়ে ধরতে পারি, সেটা হচ্ছে ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা যাচ্ছে। এর পাশাপাশি রিস্ক মডিফিকেশন, মানে যেই ঝুঁকিগুলো রয়েছে সেটাকে আমরা কীভাবে মডিফাই করতে পারি। যেরকম আরবানাইজেশন যেটা হচ্ছে, এটা থেকে আমরা যদি একটু কেয়ারফুল থাকি, আমরা বাচ্চা কাচ্চা নেওয়া উচিত, 32 আগের ব্রেস্ট ফিডিংটা একটু লঙ্গার টার্মে করা উচিত, এক্সারসাইজ করে যতটুকু সম্ভব স্লিম থাকা যায় সেটা করা উচিত, কারণ যত স্বাস্থ্য ভালো হবে ফ্যাট সেল থেকে ইস্ট্রোজেন বেরোচ্ছে। অ্যাবসলিউটলি। এছাড়া জন্ম নিয়ন্ত্রণের বড়িটা যত কম খাওয়া বা দূরে থাকা, মদ, সিগারেট এগুলো থেকে দূরে থাকা, এই জিনিসগুলো রয়েছে। আর যাদের ফ্যামিলিতে জেনেটিক মিউটেশন রিস্ক রয়েছে, যে রক্তের মধ্যে পার্টিকুলার কিছু জিন ফল্টি রয়েছে, সেটা অনেকগুলো ফ্যামিলি মেম্বার যদি ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার বা আদার ক্যান্সার হিস্ট্রি থাকে, তাদেরকে জেনেটিক টেস্টের মাধ্যমে কিন্তু আর্লি ডিটেকশন করে রিস্ক রিডিউসিং সার্জারির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি 85 থেকে 0.5% পর্যন্ত নামিয়ে আনা যায়। তার মানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, এবং এগুলো সব মিলিয়ে আমাদের যদি কিছুটা মডিফাই করতে পারি, হয়তো ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে অনেকটা আমরা রক্ষা পেতে পারি। আচ্ছা, আমরা সাধারণত বলে থাকি বা চিন্তা করে থাকি যে যে কোনো ধরনের ডিজিজ যদি বাবা মায়ের হয়ে থাকে, সেটি তার সন্তানদের মধ্যে হতে পারে, সেটা হোক ডায়াবেটিস, সেটা হোক ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সারটাকে কি আমরা বলতে পারি এটা বংশগত কোনো রোগ? পার্টলি 5 to 7%, ম্যাক্সিমাম 10%, শতকরা 10% হতে পারে যে জেনেটিক্যালি মডিফাইড রিজনস হিসেবে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার। একটু আগে যেটা বলেছি যে ফ্যামিলিতে যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মা বাবা ভাই বোনেদের যদি ক্যান্সার হিস্ট্রি থাকে, অথবা ফ্যামিলি মেম্বার অনেকগুলো ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি রয়েছে, সাথে ওভারি ক্যান্সার হিস্ট্রি রয়েছে, তার মানে হতে দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে ওই ফ্যামিলির ফিমেলদের রক্তে পার্টিকুলার জেনেটিক মিউটেশন রয়েছে, ফর এক্সাম্পল BRCA1 and BRCA2। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আদার কিছু জেনেটিক মিউটেশন খুব বেশি পাওয়া যাচ্ছে, PIK3CA, P10, TP53, এগুলো কিন্তু একমাত্র ওই পরীক্ষার মাধ্যমে জানা যাবে। তো এর আগে প্রথমে হিস্ট্রিটা জানতে হবে, তখন আমাদের একটু কেয়ারফুল হওয়া উচিত যে শুড দিস পেশেন্ট হ্যাভ জেনেটিক টেস্ট। এগুলো সব বাংলাদেশে অ্যাভেলেবল, দেশে হচ্ছে, এবং আমরা কিন্তু পেশেন্ট পাচ্ছি। তবে টোটাল ব্রেস্ট ক্যান্সারের আপ টু 10% বেশি না। আচ্ছা, আমরা এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে এরই মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। পাকস্থলী ভালো রাখার খাবার। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে অনেকের খাবার ঠিকমতো হজম হয় না, এই কারণে সবাই অস্বস্তি বোধ করেন এবং সব কাজ ঠিকমতো করতে পারেন না, সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক। এই জন্য পাকস্থলী ভালো রাখার জন্য আপনাকে যে খাবারটা সিলেক্ট করতে হবে সেটা হলো ঠান্ডা খাবার। আমি ফ্রিজের ঠান্ডা খাবারের কথা বলছি না, যে খাবারটা খেলে পেটে শান্তি লাগে। যেমন বিশেষ করে আপনি পাকস্থলী ভালো রাখার জন্য আপনি যদি বাঙালি হয়ে থাকেন, তাহলে আপনি লাউ, পেঁপে, চাল কুমড়া, ধুন্দল বা পটল এই তরকারিগুলো আপনি খাবারের মধ্যে সিলেক্ট করবেন, এবং এটা যদি আপনি ভাত দিয়ে একটু ঝোল ঝোল করে খান, তাহলে কিন্তু আপনার পাকস্থলী সুস্থ থাকবে। আর পাকস্থলী সুস্থ রাখার অন্যতম খাবার হলো টক দই। টক দইয়ের মধ্যে আছে প্রোবায়োটিক, যা কিনা শরীরকে ভালো রাখে এবং খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও প্রিবায়োটিক যুক্ত খাবার যেমন দুগ্ধ জাতীয় খাবার এবং বিভিন্ন প্রকারের শাকসবজি, এগুলো কিন্তু আপনি খেতে পারেন। আবার অনেক সময় যেটা দেখা যায় যে অনেকের কনস্টিপেশনের কারণে
কিন্তু পাকস্থলীটা সুস্থ থাকে না। সেক্ষেত্রে কনস্টিপেশন প্রতিরোধে আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে ফাইবার। তো এই ফাইবারগুলো পাবেন আপনি বিভিন্ন ধরনের শাক সবজি থেকে, এবং সবুজ শাক, তারপর সবুজ সবজি যেগুলোর মধ্যে ক্লোরোফিল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো কিন্তু পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি যে খাবারগুলো একেবারেই বদহজম হয় সেই খাবারগুলো খাওয়া যাবে না, যেমন ফাস্ট ফুড, বাইরের কোনো খাবার, ফুচকা, চটপটি যেগুলো অনেকেই বাইরে থেকে খেতে পছন্দ করেন বা রাস্তার ধারে খাবার খেতে পছন্দ করেন, সেগুলো খাওয়া যাবে না। দুধ চাও কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক মতো কিন্তু দুধ চা যারা খান এবং অতিরিক্ত মাত্রায় যারা কফি পান করেন, তাদের কিন্তু খাবার সহজে হজম হয় না। এই জন্য এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। এর পাশাপাশি অবশ্যই আপনাকে অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া এবং শুকনা মরিচের রান্না করা খাবার অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আপনি তরকারিতে সবসময় শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে রান্না করবেন, তাহলে আপনার পেট সুন্দর এবং সুস্থ থাকবে। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপট এখন যদি আপনি প্র্যাকটিস করছেন, ইউকেতে প্র্যাকটিস করেছেন, বাংলাদেশের নারীদের জন্য আপনার মেসেজ কি হতে পারে? তাদের ব্রেস্ট হেলথের যে সুস্থতার যে ইম্পর্টেন্সটা, সেটা আসলে কতটুকু? ব্রেস্ট ক্যান্সার কিন্তু এক মরণ ব্যাধি বলা হয়, কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে ধরা যায় তাহলে সঠিক চিকিৎসা করে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া যায়। সামাজিক লাজ লজ্জা ভয়ভীতি উপেক্ষা করে যদি দেখেন ব্রেস্টে কোনো সমস্যা রয়েছে, অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার, আপনার হাজব্যান্ড অথবা ফ্যামিলির বাবা মাকে জানাবেন, এবং তারা অবশ্যই একজন ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হয়ে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা করে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার একটা নিশ্চয়তা দেওয়া যেতে পারে। এছাড়া আপনাদের নিজেদের স্বার্থেই জন্ম নিয়ন্ত্রণের বড়িটা একটু সাবধানে খাবেন, পারতপক্ষে না খাওয়াই ভালো। বাচ্চা কাছে নেওয়ার চেষ্টা করবেন 32 বছর আগে, ব্রেস্ট ফিডিং লম্বা সময় করবেন, নিজে সুস্থ থাকবেন, এক্সারসাইজ করবেন, ফ্যাট জাতীয় চর্বি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন, এক্সারসাইজ করবেন। এই জিনিসগুলোর মাধ্যমে শুধু ব্রেস্ট ক্যান্সার না, আর অনেকগুলো ক্যান্সার বা খারাপ অসুখ থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবেন। তো আপনি যদি সুস্থ থাকেন, আপনার বাচ্চারা সুস্থ থাকবে, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার আত্মীয় স্বজন, দেশ সবাই ভালো থাকবে। সুতরাং সেই স্বার্থেই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় স্বার্থে কিন্তু আপনি নিজেকে লুক আফটার করবার, নিজেকে দেখাশোনা করার দায়িত্ব রয়েছে। আপনারা ভালো থাকবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদেরকে কিছু তথ্য জানাবার জন্য, এবং যতটুকু আসলে আমরা বুঝতে পেরেছি যে ব্যক্তিগত সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলেই সুস্থ থাকা সম্ভব। আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। শিশুদের একটা বিশেষ ধরনের অ্যালার্জি, ভার্নাল কনজাংটিভাইটিস বা শিশুদের বিশেষ চোখের অ্যালার্জি, এটা একটা বৈশিষ্ট্য হলো যে এটা শুধু শিশুদেরই হয়, বড়দের হয় না। এইটা যে বাচ্চার হয় খুবই এটা নিয়ে তারা ভোগান্তি হয়। বিশেষ করে যখন এটা অ্যাটাক হয়, চোখ একদম লাল হয়ে যায়, চোখ মারাত্মক চুলকানি হয়, চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি পড়ে, এমনকি শিশুরা স্কুল গোয়িং শিশু যদি হয় তা পড়াশোনা করতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।